হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিয়ামুজ্জামান সৌরভ আছি আপনাদের সাথে। চলে এলাম আরও একটি লাইভ স্টাডি সেশন নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে, আজকে উদ্ভাসে আমার ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সাম 1 রয়েছে। তো সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের উপর এক্সাম হবে। ম্যাথে রয়েছে চ্যাপ্টার 3 অর্থাৎ সরলরেখা, ফিজিক্সের রয়েছে অধ্যায় 2 অর্থাৎ ভেক্টর, এবং কেমিস্ট্রি রয়েছে অধ্যায় 3 অর্থাৎ মৌলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের প্রথম অংশ। দ্বিতীয় অংশ আমাদের দ্বিতীয় উইকলিতে থাকবে। তো আপনারা এই আমার পড়াশোনার পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা লাইভ স্টাডি সেশনটি শুরু করে দিই। তো আমরা প্রথমে শুরু করব নোট রিভাইজ দিয়ে। তো সবার প্রথমে আমি কেমিস্ট্রির নোট রিভাইজ করব। এই নোটটির ওপর আমি এর আগেও একটি লাইভ স্টাডি সেশন করেছিলাম। আপনারা চাইলে আমার সিয়ামুজ্জামান সৌরভ আইডিতে অথবা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে আসতে পারেন, সিয়াম স্টাডি স্পেস। তো চলুন না দেরি না করে আমরা পড়াশোনা শুরু করে দিই। কেমিস্ট্রি লেকচার 1 চ্যাপ্টার 3 মৌলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এস ব্লক মৌল হচ্ছে 14টি, পি ব্লক মৌল 36টি, ডি ব্লক মৌল 41টি। এখানে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম এই তিনটিও ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। এফ ব্লক মৌল হচ্ছে 27টি, আর অন্ত অবস্থান্তর মৌল 28টি। তো এই দুইটাতে ভ্যাস লাগানো যাবে না। এফ ব্লক মৌল 27টি, অন্ত অবস্থান্তর মৌল হচ্ছে 28টি। এরপরে আমরা আসি মৌলের অবস্থান নির্ণয়। পর্যায় সংখ্যা, সর্বোচ্চ কক্ষপথ। গ্রুপ সংখ্যা হচ্ছে এস ব্লক এস, পি ব্লক এস প্লাস পি প্লাস 10, ডি ব্লক হচ্ছে এস প্লাস ডি, এ ব্লক হচ্ছে 3 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। যেহেতু আমি এটির উপর এর আগেও একটি লাইভ স্টাডি সেশন করেছিলাম, সেই জন্য এখন কোনো বিস্তারিত ব্যাখ্যা দিব না, শুধুমাত্র তাড়াতাড়ি নোটসটা রিভিউ করব। এখন আমরা আসি আমাদের মনে রাখতে হবে 1 থেকে 30 নাম্বার মৌল, নিষ্ক্রিয় গ্যাসগুলো, দৈনন্দিন জীবনে যেসব মৌল ব্যবহৃত হয় এবং চেনা মৌলগুলো। প্রথমেই বলে রাখি, আমি সায়েন্স কেমিস্ট্রিতে পড়তাম না, কিন্তু এখানে সম্ভবত কোনো একটা কম্পিটিশনে অংশ নিয়েছিলাম এবং সেখানে এটা দিয়েছিল। তো আমাদের বলা হচ্ছে 1 থেকে 30 নাম্বার মৌলগুলো মনে রাখতে হবে।
1 থেকে 30 নম্বর মৌলগুলো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্ট্রোনসিয়াম, ইট্রিয়াম, জিরকনিয়াম। আমার 40 পর্যন্ত মুখস্থ আছে। এরপরে আসি নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেশন। 2 10 18 36 54 100, 2 10 18 36 54 86 118। এরপর আসি দৈনন্দিন মৌল। দৈনন্দিন মৌলগুলো হচ্ছে আমাদের যেসব মৌল আমরা সাধারণত চিনি। তা আমাদের পরিচিত এরকম কিছু মৌল যদি আমরা দেখি, কপার, সিলভার, গোল্ড, গোল্ডের আগে রয়েছে প্লাটিনাম। এরপর এখানে আমরা যদি দেখি প্লাম্বাম 82, কপার, সিলভার, গোল্ড হচ্ছে 29, তার সাথে 18 যদি যোগ করি 47 হচ্ছে সিলভার। তার সাথে যদি আমরা 32 যোগ করি গোল্ড হচ্ছে 79। তাহলে কপারের সাথে আমরা 18 যোগ করব এবং গোল্ডের সাথে আমরা 32 যোগ করব। এখন প্লাটিনাম হচ্ছে গোল্ডের আগে, তার মানে 78। প্লাম্বাম হচ্ছে গোল্ডের 3 ধাপ পরে, তার মানে প্লাম্বাম হচ্ছে আমাদের 82। এছাড়া আমরা গোল্ডের পরে মার্গারিটা মনে রাখবো, যেটি হচ্ছে 80। এছাড়া আমাদের মনে রাখতে হবে আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তা আমাদের যে ফ্লোরিন রয়েছে, ফ্লোরিনের সাথে আমরা যদি 8 যোগ করি তাহলে পেয়ে যাব ক্লোরিন। তার সাথে যে 18 যোগ করি তাহলে পেয়ে যাব ব্রোমিন। তার সাথে যদি আমরা আবারও 18 যোগ করি তাহলে পেয়ে যাব আয়োডিন 53। এবং আয়োডিনের পারমাণবিক ভর 127 আমরা মনে রাখার চেষ্টা করব। এছাড়াও আমাদের 50 নম্বরে রয়েছে টিন, এটিও মনে রাখতে হবে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, প্লাম্বাম। তাহলে কার্বনের সাথে আমরা 8 যোগ করলে পাবো সিলিকন। তার সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে পেয়ে যাব জার্মেনিয়াম। তার সাথে যদি আমরা আরো 18 যোগ করি তখন আমরা পেয়ে যাব টিন। এবং তার সাথে যদি আমরা আরো 32 যোগ করি তখন আমরা পেয়ে যাব lead। আর আমাদের কি বলেছিল চেনা মৌলগুলো। তা আমাদের দৈনন্দিন জীবনের এবং চেনা মৌলগুলো একসাথে যদি আমরা দেখি, আমরা ল্যান্থানাম মৌলটি সবাই চিনি 57 নাম্বার, লুটেসিয়াম এটাও সবাই চিনি 71 নাম্বার। তো 57 থেকে 71 হচ্ছে ল্যান্থানাইড সারি। লালু এটি দিয়ে আমাদের মনে রাখিয়েছিল নিকুঞ্জ স্যার, আমি নিকুঞ্জ কেমিস্ট্রিতে পড়েছিলাম ইন্টারে, এটি রাজশাহী ঘোষপাড়াতে। তো লালু এটি দিয়ে আমাদের শিখিয়েছিল ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত এই 15টি মৌল ল্যান্থানাইড সারির মৌল, এবং অ্যাক্টিনাইড সারি হচ্ছে আলু অর্থাৎ অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত। অ্যাক্টিনিয়াম হচ্ছে 89, লরেন্সিয়াম হচ্ছে 103। তাহলে আমরা যদি 57 থেকে 71 এবং 89 থেকে 103 পর্যন্ত মৌল পাই সেক্ষেত্রে আমরা গ্রুপ 3 দাগাবো। এখন আমরা একটু সামনের দিকে আগাই। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন। 2 10 18 34 54 86 118। জেনন 54, এটি একবার সম্ভবত অ্যাডমিশন টেস্টে এসেছিল, যেহেতু লাল কালিতে স্টার করা রয়েছে। যেগুলো লাল কালিতে স্টার করা সেগুলো অ্যাডমিশন টেস্টে কখনো না কখনো এসেছিল, এবং যেগুলো কালো কালিতে স্টার করা সেগুলো হয়তো এসেছিল অথবা সামনে আসতে পারে। এরপর আমরা যদি দেখি, একটি শর্টকাট ট্রিক্স আমাদের শেখানো হয়েছিল। শর্টকাট ট্রিক্স বলা যায় না, এই নিয়মে এখন থেকে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ns n-2f n-1d এবং np। তো 5 থেকে 10 মার্কের কোশ্চেন এসে থাকে এখান থেকে, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তো আমরা যদি দেখি প্লাম্বাম 82, প্রথমে আমরা গুনবো প্লাম্বাম যেহেতু 82, 2 10 18 36 54, তাহলে 5 অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। জেনন 54 বসিয়ে দিব। তারপর 5 এর পর 6 থেকে আমরা শুরু করব এবং নিয়ম অনুযায়ী আমরা বসাবো। একইভাবে রাদারফোর্ডিয়াম এবং ইউরেনিয়াম। ব্যতিক্রম হচ্ছে গ্রুপ 6 এবং গ্রুপ 11। গ্রুপ 6 এর মধ্যে রয়েছে ক্রোমিয়াম, মলিবডেনাম, এবং গ্রুপ 11 এর মধ্যে রয়েছে কপার, সিলভার, গোল্ড, প্লাটিনাম। তো আমরা যদি ক্রোমিয়ামের দিকে তাকাই,
ক্রোমিয়াম হচ্ছে 3d5 4s1 এবং কপার হচ্ছে 3d10 4s1। তো এই দুটো আমরা সবাই জানি। এখন ক্রোমিয়াম জানলে মোলিবডেনাম একইভাবে হয়ে যাবে, আবার আমরা যদি গ্রুপ 11 কপার জানি, সিলভার গোল্ড একইভাবে হবে। আর প্লাটিনাম তো গোল্ডের থেকে এক ধাপ আগে, অর্থাৎ গোল্ড যদি হয় আমাদের, একটু আগে আমরা বললাম 79, প্লাটিনাম হবে 78। তো এটা আমাদের ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল হচ্ছে যেসব মৌলের D1 থেকে 9 হবে। তো স্ক্যান্ডিয়াম 21 এটি হচ্ছে অবস্থান্তর মৌল নয়, কারণ এটির সুস্থিত আয়নে D0 থাকে। একইভাবে জিঙ্কও D যেহেতু পূর্ণ থাকে 10 হয়, তাহলে জিঙ্ক অবস্থান্তর হবে না। এবং ফেরাম 26 এটা যেহেতু 3d10 হয় সুস্থিত আয়নে, তাহলে এটি সুস্থিত না ফেরামের আয়নে। তো আমরা যদি ফেরাম 3+ নিতাম, সেক্ষেত্রে দাঁড়াতো আমাদের 3d5 4s0, অর্থাৎ এটি অবস্থান্তর হতো, কারণ D1 থেকে 9 এর মধ্যে আছে। এবার আমরা আসি অবস্থান্তর মৌলের ধর্ম। অবস্থান্তর মৌলের ধর্ম হচ্ছে রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, চৌম্বক ধর্ম গঠন করে, পরিবর্তনশীল জড়াবস্থা প্রদর্শন করে এবং প্রভাবক ধর্ম প্রদর্শন করে। তাহলে অবস্থান্তর মৌলের 1 2 3 4 5 পাঁচটি ধর্ম রয়েছে: রঙিন জটিল চৌম্বক, রঙিন জটিল চৌম্বক, রঙিন জটিল চৌম্বক, পরিবর্তনশীল জড়াবস্থা প্রভাবক, পরিবর্তনশীল জড়াবস্থা প্রভাবক। অবস্থান্তর মৌল রঙিন জটিল চৌম্বক, পরিবর্তনশীল জড়াবস্থা প্রভাবক ধর্ম প্রদর্শন করে। এবার আমরা আসি নিকেল 2+ আয়নে বিজোড় ইলেকট্রন কয়টি। তা আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করে নিব। এখন আমরা যদি 3d8 এটার বক্স আঁকাই, তাহলে আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী দেখব যে দুইটি বিজোড় ইলেকট্রন রয়েছে। এখন কিছু আমরা রুল শিখে নিব। যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে সেক্ষেত্রে হবে প্যারাচুম্বক, সিঙ্গেল ইলেকট্রন যদি না থাকে সেক্ষেত্রে হবে ন্যায়চুম্বক, আর ফিকোনি মৌল অবস্থায় যদি থাকে তাহলে হবে ফেরোচুম্বক। তাহলে সিঙ্গেল ইলেকট্রন থাকলে প্যারা, সিঙ্গেল ইলেকট্রন না যদি থাকে তাহলে ডায়ার, আর ফিকোনি যদি মৌল অবস্থায় থাকে তাহলে এরা হবে ফেরো। আমরা একটু সামনের দিকে চলে আসি। আমি এর আগে লাইভ স্টাডি সেশনে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং নাইট্রোজেন প্লাস এগুলো জিজ্ঞেস করেছিলাম কোনটি প্যারা কোনটি ডায়া। তখন যেহেতু উত্তর দেয়নি, তো আমি কমেন্টে উত্তর আমি চেয়েছিলাম, এখন আমি উত্তরগুলো বলে দিচ্ছি। সোডিয়াম হচ্ছে প্যারাচুম্বকীয়, কারণ এটির একটি বিজোড় ইলেকট্রন রয়েছে। ম্যাগনেসিয়ামের বিজোড় ইলেকট্রন নাই তাই ডায়া। একইভাবে নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন নাই তাই ডায়া, কিন্তু নাইট্রোজেন প্লাসের বিজোড় ইলেকট্রন রয়েছে তাই এটি হচ্ছে প্যারা। এবার আমরা আসি লিগ্যান্ড। লিগ্যান্ড হচ্ছে যারা লন পেয়ার ইলেকট্রন দান করে। তাহলে যারা লন পেয়ার ইলেকট্রন দান করবে তারাই হচ্ছে লিগ্যান্ড। তো লিগ্যান্ড দুই রকম, সবল এবং দুর্বল। সবল লিগ্যান্ডগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড, সায়ানাইড, EN অথবা EDA, অর্থাৎ NH2CH2CH2NH2। এবং দুর্বল লিগ্যান্ডগুলো হচ্ছে পানি, হাইড্রোক্সিল, ক্লোরাইড, ব্রোমাইড, পানি, হাইড্রোক্সিল, ক্লোরাইড, ব্রোমাইড। তো আমরা জানি সবল ইলেকট্রন ধাক্কা দিবে আর দুর্বল ইলেকট্রন ধাক্কা দিবে না। তো সবল ইলেকট্রনগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে কার্বন মনোক্সাইড, সায়ানাইড এবং EDA, অর্থাৎ NH2CH2CH2NH2। এরপর আমরা যদি দেখি অ্যামোনিয়া +3 ধাতুর সাথে সবল, বাকি সবার সাথে হচ্ছে দুর্বল। যেমন CONH3 অর্থাৎ হেক্সাঅ্যামিন কোবাল্ট 3+ হচ্ছে সবল, কিন্তু হেক্সাঅ্যামিন ফেরাম 2+ হচ্ছে দুর্বল। এবার আমরা জটিল যৌগে চলে আসি। জটিল যৌগ সন্নিবেশ বন্ধনের মাধ্যমে গঠিত হয়। সবল লিগ্যান্ড থাকলে জোড়া জোড়া ইলেকট্রন বসাবো, আর দুর্বল লিগ্যান্ড থাকলে ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল বসাবো। আর লিগ্যান্ডের সংখ্যা সাধারণত 2 4 অথবা 6টি করে থাকে। তো আমরা এখন মনে রাখবো সন্নিবেশ বন্ধনের মাধ্যমে জটিল যৌগ গঠিত হয়, আর লিগ্যান্ডের সংখ্যা সাধারণত 2 4 বা 6টি করে থাকে। আর সবল লিগ্যান্ড যদি থাকে তাহলে ইলেকট্রন জোড়ায় জোড়ায় বসাবো, দুর্বল লিগ্যান্ড থাকলে ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল বসাবো। তো আমরা এখন এই 2 এবং 3 নম্বর পয়েন্টের ব্যাখ্যা যদি একটু দেখে নিই। ফেরাম হেক্সা সায়ানাইড, ফেরাম 4- এর গঠন।
তো আমরা ফেরামকে s ধরে নিব, আর সায়ানাইডে -1 * 6 = -4, ওখান থেকে x = +2 পেলাম। ফেরামের ইলেকট্রন বিন্যাস করলাম, তারপর আমরা হচ্ছে বক্স আকারে লিখলাম 3d4s4b, এবং বক্স আকারে লেখার পর আমরা যেহেতু দেখছি যে সায়ানাইড হচ্ছে সবল লিগ্যান্ড, সেজন্য আমরা ইলেকট্রন জোড়া জোড়ে প্রথমে বসিয়ে দিলাম। বসানোর পরে বাকি ঘরগুলোতে সায়ানাইড বসাচ্ছি। 4s পর্যন্ত বসানোর পর দেখছি যে আমাদের জায়গা নেই, তাই আমরা 4b তে সায়ানাইড বসালাম। এখন আমরা দেখছি D2sp3, অর্থাৎ আমাদের সংকরণ D2sp3, এবং যেহেতু কোনো বিজোড় ইলেকট্রন নেই, যেটা চৌম্বকীয়, আমরা গঠন এর পরের ক্লাসে যদি বিস্তারিত আলোচনা করব, তবুও আমরা গঠনটা দেখিনি। গঠন হচ্ছে মাঝখানে ফেরাম 2+ বসাবো এবং চারপাশে 4 কোণায় 4টা সায়ানাইড দিব এবং উপরে আর নিচে 2টা সায়ানাইড দিব। তো এটা গঠন হচ্ছে অষ্টতলকীয়। এরপর আমরা চলে আসি নিকেলের সাথে কার্বন মনোক্সাইড রয়েছে 4 অণু। আচ্ছা, নিকেলের ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখছি 10টি ইলেকট্রন রয়েছে, তো আমরা 10টি ইলেকট্রন জোড়া জোড়া বসিয়ে দিলাম, কারণ কার্বন মনোক্সাইড হচ্ছে সবল লিগ্যান্ড। এরপর আমরা আমাদের লিগ্যান্ডগুলো বসিয়ে দিলাম, তারপর আমরা দেখছি sp2, এবং আমরা যদি খেয়াল করি গঠনটা হবে চতুস্তরকীয়। চতুস্তরকীয় মানে হচ্ছে উপরে থেকে একটা, নিচ থেকে একটা, এবং এই নিচ থেকে কোণাকুণি করে 2টা, মাঝখানে নিকেল এবং চারপাশে কপার, এবং আমরা 7 ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তো আমরা এবার যদি দেখি হেক্সামিন ফেরাম 2+, তাহলে এটাও একইভাবে x = +2 দাঁড়াচ্ছে, কারণ পানি হচ্ছে 0, এবং ফেরাম 2+ ইলেকট্রন বিন্যাস করার পর আমরা হচ্ছে হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বসাবো। ইলেকট্রন বসানোর পর যে ফাঁকা ঘরগুলো রয়েছে, ফাঁকা ঘরগুলোতে আমরা পানি বসাবো। তারপর আমরা দেখছি sp3d2, এবং যেহেতু এটিতে বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই এটি হবে প্যারাচুম্বকীয়। যদি এটা ফেরাম 2+ না হয়ে ফেরাম হতো, তাহলে আমরা জানি ফিকনি মৌল অবস্থায় ফেরোচুম্বকীয় হয়ে থাকে। এরপর আমরা ব্যতিক্রমে চলে আসি হেক্সামিন কপার 2+। তো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কপার 2+ এর, তারপর আমরা যদি বসাই, আমাদের হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করার পর বসানোর সময় মনে হবে যে আমরা এখানেই একটা অ্যামোনিয়া বসিয়ে দিই, কিন্তু আসলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এগুলো প্রকৃতিতে যেভাবে থাকে সেভাবেই হয়, সেজন্য আমাদের অ্যামোনিয়াটা এখানে বসাতে হবে। তা আমাদের সমতলীয় বর্গাকার এবং DsP2 অথবা sp2d দুই রকমই হতে পারে। তা আমরা এখানে বসিয়েছি sp2d, কিন্তু DsP2 এটাও কিন্তু হতে পারে। বিভিন্ন লেখকের বইয়ে বিভিন্নটা দেওয়া রয়েছে। এখন আমরা কিভাবে আঁকাবো? কপার 2+, চারপাশ থেকে 4 কোণা থেকে 4টা অ্যামোনিয়া আসছে, এবং 3 ব্র্যাকেট দিয়ে এখানে 2+। এবার শর্টকাট, জটিল যৌগের লিগ্যান্ডের সংখ্যা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। এখন কোন একটা জটিল যৌগ যদি আমরা পাই এবং সন্নিবেশ সংখ্যা যদি বুঝতে না পারি, তাহলে আমরা মনে রাখবো জটিল যৌগের যে লিগ্যান্ডের সংখ্যা সেটাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা। তো সন্নিবেশ সংখ্যা 2 হলে sp, 4 হলে sp3, 6 হলে sp3d2 দুর্বল লিগ্যান্ড, এবং যদি সবল লিগ্যান্ড হয় তাহলে d2sp3। তো 6 যদি হয়, সেক্ষেত্রে আমাদের দুইটা কেস মনে রাখতে হবে, যে যদি sp3d দুর্বল লিগ্যান্ড হয় তাহলে sp3d2 হবে, এবং যদি সবল লিগ্যান্ড হয় তাহলে d2sp3 হবে। এটি থেকে ডেইলি এক্সামে একটি কোশ্চেন এসেছিল, এবং আমি কনফিউজড হয়ে গেছিলাম সবল হলে কি হবে, দুর্বল হলে কি হবে। তো অবশ্যই এটা নিয়ে কনফিউশনে পড়া যাবে না। দুর্বল হলে s যেহেতু ছোট, তাই s আগে হবে। সবল হলে d যেহেতু বড়, তাই d আগে হবে। এবার আমরা চলে আসি ডাইঅ্যামিন সিলভার প্লাস। এটি যেহেতু দুইটি আমরা দেখতে পাচ্ছি লিগ্যান্ড, তাই হবে sp। দুঃখিত, এতক্ষণ ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছিল না। তো আমরা এবার যদি দেখি
নিকেল টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে যেহেতু 4টি ক্লোরিন রয়েছে sp3, ফেরাম পেন্টা অ্যাকোয়া ক্লোরিন, তার সাথে ফ্লোরিনটা আমাদের দেখারই দরকার নাই। এখানে দেখতে পাচ্ছি 5 আর 1 6টি রয়েছে আমাদের লিগ্যান্ড, তার মানে হবে sp3d2। এরপর আমরা আসি রঙিন যৌগ ক্রিস্টাল ফ্লুইড থিওরি সিএফটি। এটা আমরা অক্টাহেড্রালের ক্ষেত্রে দেখব ফেরাম হেক্সাসায়ানাইড ফেরাম 4- কেন রঙিন। তো আমরা ফেরামের ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার পর আমরা এভাবে ডিজেনারেট অবস্থায় প্রথমে দেখাবো। ডিজেনারেট অবস্থায় দেখানোর পরে আমরা দেখছি এটি একটা এভাবে টান দিয়ে উপরে 2টা বক্স করব, নিচে 3টা বক্স করব। এখন নিচে 3টা বক্স হচ্ছে dxy dyz dzx, এটা নন ডিজেনারেট অবস্থা, এবং উপরের বক্স দুইটা হচ্ছে dx2 dy2 z2, নিচেরটি হচ্ছে e1, উপরেরটি হচ্ছে e2। এখন আমাদের ইলেকট্রনগুলো যেহেতু শক্তিশালী লিগ্যান্ড অথবা সবল লিগ্যান্ড, তাই নিচে জোড়া জোড়া বসে দেওয়ার পর উপরে কোনো ইলেকট্রন নেই। তো আমরা যদি এখানে খেয়াল করি যে del E সমান e2 - e1, অর্থাৎ del E সমান হচ্ছে hc/λ, এখান থেকে আমরা কালার বের করতে পারবো। তো কালার বের করার নিয়ম কি, যে রং যাবে তার বিপরীত রং আসবে। এখন কোন রং যাবে কোন রং আসবে সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি রেড গ্রিন, অর্থাৎ রেড হলে গ্রিন হবে, গ্রিন হলে রেড হবে। এটাকে আমরা বাংলাদেশের পতাকা দিয়ে সহজেই মনে রাখতে পারবো। বাংলাদেশের পতাকার যদি রেড হয় গ্রিন হবে, গ্রিন হলে রেড হবে। এবার আমরা যদি একটু খেয়াল করি, যদি আমাদের ভায়োলেট হয় সেক্ষেত্রে ইয়েলো হবে, ভায়োলেট হলে ইয়েলো হবে, ব্লু হলে অরেঞ্জ হবে। তো আমাদের যদি আমরা বেগুনি রং দেখতে পাই তাহলে হলুদ, এবং যদি আমরা নীল রং দেখতে পাই সেক্ষেত্রে কমলা হবে। তা আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি? কমলাকে আমরা আপেল হিসেবে চিন্তা করব, এবং আপেলে আমরা জানি সায়ানাইড বিষ থাকে। যদি কেউ সায়ানাইড বিষ খেয়ে নেয় তাহলে সে মারা যাবে, এবং সায়ানাইড বিষ খেলে সে নীল হয়ে যাবে। তাহলে এভাবে মনে রাখবো যে যদি কমলা থাকে, কমলাকে আমরা আপেল হিসেবে চিন্তা করব, এবং কমলা থাকলে নীল হবে, নীল থাকলে কমলা হবে। এখন বাকি দুইটা আমরা সহজেই মনে রাখতে পারবো, যেহেতু আমরা রেড থাকলে গ্রিন, গ্রিন থাকলে রেড, ব্লু থাকলে অরেঞ্জ, অরেঞ্জ থাকলে ব্লু হয়, এটা বুঝে গেছি। তাহলে আমাদের হলুদ থাকলে হবে বেগুনি, বেগুনি থাকলে হবে হলুদ। তো আমরা একটু সুন্দর করে সাজাই। রেড থাকলে আমাদের হবে গ্রিন, রেড থাকলে হবে গ্রিন। যদি অরেঞ্জ থাকে, যদি অরেঞ্জ থাকে সেক্ষেত্রে আমাদের হবে ব্লু, এবং যদি ভায়োলেট থাকে সেক্ষেত্রে হবে আমাদের ইয়েলো। তাহলে আমরা এবার খুব সহজে দেখতে পাচ্ছি রেড থাকলে গ্রিন হবে, গ্রিন থাকলে রেড হবে। যদি আমাদের অরেঞ্জ থাকে তাহলে ব্লু হবে, ব্লু থাকলে অরেঞ্জ হবে। যদি আমাদের ভায়োলেট থাকে ইয়েলো হবে, ইয়েলো থাকলে ভায়োলেট হবে। তা আপনারা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপর আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক হচ্ছে অক্সাইডের প্রকৃতি। তা আমরা যদি ক্ষারীয় অক্সাইড দেখি, ধাতব অক্সাইড, অক্সাইডের প্রকৃতি থেকে আমাদের ডেইলি এক্সামে কোশ্চেন এসেছিল, এবং দুঃখজনকভাবে আমি তখন আবারও ভুলে গিয়েছিলাম যে কোনটি কি অক্সাইড। তো অবশ্যই এটা একটি ইম্পর্টেন্ট টপিক। আর এতক্ষণ পর্যন্ত আমরা যে টপিকগুলো পড়েছি সেগুলো বুয়েটের সাধারণত রিটেনে এসে থাকে। এখন আমরা যেগুলো পড়ছি সেগুলো বুয়েট প্রিলি অথবা ডিউ ক ইউনিটের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা বুয়েট প্রিলি অথবা ডিউ ক এর জন্য প্রিপারেশন শুরু করি। অক্সাইডের প্রকৃতি। অক্সাইড আমাদের হয়ে থাকে ক্ষারীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, উভধর্মী অক্সাইড। এখন ক্ষারীয় অক্সাইড কোনগুলো? ক্ষারীয় অক্সাইড মানে হচ্ছে ধাতব অক্সাইড, অম্লীয় অক্সাইড মানে হচ্ছে অধাতব অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড এবং উভধর্মী অক্সাইডের জন্য আমরা ছন্দ শিখব। তো ক্ষারীয় অক্সাইড মানে ধাতব অক্সাইড, অর্থাৎ সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এটার জন্য আমাদের কষ্ট করতে হবে না। এবার আমরা আসি অম্লীয় অক্সাইড মানে অধাতব অক্সাইড, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, ডাইক্লোরো হেপ্টা অক্সাইড এবং ডাইব্রোমো
ট্রাই অক্সাইড। নিরপেক্ষ অক্সাইডের ছন্দ হচ্ছে কোনো পানি নাই। তো আমরা নিরপেক্ষ অক্সাইড কোনো পানি নাই দিয়ে মনে রাখবো। নিরপেক্ষ অক্সাইড হচ্ছে কোনো পানি নাই, অর্থাৎ কোনো পানি নাই। কার্বন মনোক্সাইড কো, নোতে হচ্ছে কোতে হচ্ছে কার্বন মনোক্সাইড, নোতে হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড, পানিতে তো আমাদের পানি, আর নায়ে হচ্ছে আমাদের ডাইনাইট্রোজেন অক্সাইড। তাহলে নিরপেক্ষ অক্সাইড হচ্ছে কোনো পানি নাই, অর্থাৎ কোনো পানি নাই। কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, পানি এবং ডাইনাইট্রোজেন অক্সাইড। উভধর্মী অক্সাইড মানে হচ্ছে আমাদের অ্যাম্ফোটেরি। তো উভধর্মী অক্সাইড মানে হচ্ছে জানি টিনার ভাই ইন্ডিয়া এলে সোনা পাবে বেশি। এখান থেকে আমাদের ডেইলি এক্সামে কোশ্চেন এসেছিল, তাই এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। জানি টিনার ভাই ইন্ডিয়া এলে সোনা পাবে বেশি, জানি টিনার ভাই ইন্ডিয়া এলে সোনা পাবে বেশি। তা আপনাদের যদি কেউ টিনা নামে পরিচিত থেকে থাকে, আপনারা টিনাকে মেনশন করে দিবেন। তো জানি টিনার ভাই ইন্ডিয়া এলে সোনা পাবে বেশি, তাহলে আমরা মনে রাখবো জানি টিনার ভাই ইন্ডিয়া এলে সোনা পাবে বেশি। জানিতে হচ্ছে জিঙ্ক অক্সাইড, টিনার ভাই অর্থাৎ টাইটানিয়াম অক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। জানিতে জিঙ্ক অক্সাইড, টিনার ভাই হচ্ছে টাইটানিয়াম ডাইঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। ইন্ডিয়া এলে অর্থাৎ ইন্ডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ইন্ডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। সোনা পাবে বেশি, অর্থাৎ টিন অক্সাইড, লেড অক্সাইড এবং বেরিলিয়াম অক্সাইড। টিন অক্সাইড, লেড অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড। তা আমাদের ডেইলি এক্সামে কোশ্চেন এসেছিল ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এবং বেরিলিয়াম অক্সাইড, এই দুইটা হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড। তো আমাদের উভধর্মী অক্সাইড অ্যাম্ফোটেরিক এর ক্ষেত্রে ভালো করে মনে রাখতে হবে, জানি টিনার ভাই ইন্ডিয়া এলে সোনা পাবে বেশি। জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, ইন্ডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, টিন অক্সাইড, লেড অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড। এটা কোনোভাবে ভুলা যাবে না। আমি সুন্দর করে একটা বক্স করে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং অবশ্যই খাতায় নোট করতে হবে। তো আমরা অক্সাইডের প্রকৃতি আরো একবার রিক্যাপ করে দিচ্ছি। ক্ষারীয় অক্সাইড মানে হচ্ছে ধাতব অক্সাইড, অম্লীয় অক্সাইড মানে হচ্ছে অধাতব অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড কোনো পানি নাই, কোনো পানি নাই। কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, পানি এবং ডাইনাইট্রোজেন অক্সাইড। উভধর্মী অক্সাইড হচ্ছে জানি টিনার ভাই ইন্ডিয়া এলে সোনা পাবে বেশি। জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, ইন্ডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, টিন অক্সাইড, লেড অক্সাইড এবং বেরিলিয়াম অক্সাইড। তো আমরা এখন চলে যাচ্ছি পরের টপিকে। আমাদের পরের টপিকটি হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এগুলো আমরা ছোট থেকে জেনে এসেছি, তারপরে আমরা একটু দেখে নিই। একই পর্যায়ের বাম থেকে যদি আমরা ডানে যাই, সেক্ষেত্রে কি কি কমে? আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, ধাতব ধর্ম কমে যায়, কারণ বাম দিকে ধাতু, এবং ধাতুগুলো যেহেতু ক্ষারকত্ব ধর্ম প্রদর্শন করে, তার মানে ক্ষারকত্ব কমে যায়। ধাতুগুলো যেহেতু ধনাত্মকতা প্রদর্শন করে, তার মানে ধনাত্মকতা কমে যায়। এবং ধাতুগুলো যেহেতু বিজারণ ধর্ম প্রদর্শন করে, তাই বিজারণ ধর্ম কমে যায়। এবার আমরা কি কি বাড়ে যদি দেখি, বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমরা জানি ইলেকট্রন শক্তি বাড়ে, তড়িৎ বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে। এবং ডান দিকে যেহেতু অধাতু বেশি, তার মানে অধাতু ধর্ম বাড়বে। অধাতুগুলো জারণ ধর্ম বেশি, জারণ ধর্ম বাড়বে। অধাতুগুলো অম্লত্ব প্রদর্শন করে, তার মানে অম্লত্ব বাড়বে। এরপর আমরা আসি পারমাণবিক আকার। একই মৌলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ক্যাটায়ন সবচেয়ে ছোট, তারপর পরমাণু, তারপর অ্যানায়ন, অর্থাৎ অ্যানায়ন সবচেয়ে বেশি বড়, ক্যাটায়ন সবচেয়ে বেশি ছোট। অর্থাৎ সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়াম এবং সোডিয়াম মাইনাস আয়নের মধ্যে সোডিয়াম মাইনাস সবচেয়ে বড়, তারপর সোডিয়াম, তারপর সোডিয়াম প্লাস। এখন ভিন্ন ভিন্ন মৌল কিন্তু সমান সংখ্যক কক্ষপথ যদি থাকে, সেক্ষেত্রে কি হবে? যার সাইজ যত বড়, তার প্রোটন সংখ্যা তত কম। অর্থাৎ প্রোটন সংখ্যা বেশি হলে সাইজ কম হবে, প্রোটন সংখ্যা কম হলে সাইজ বেশি হবে। আমরা এই ক্ষেত্রে মনে রাখতে পারি যে ইলেকট্রন বিকর্ষণ করে, ফলে ইলেকট্রন যদি বেশি হয়, সেক্ষেত্রে সাইজ বড় হবে, এবং প্রোটন আকর্ষণ করে, তার মানে প্রোটন বেশি হলে সাইজ কম হবে। এখন আমরা যদি দেখি সোডিয়াম প্লাস এবং নিয়নের মধ্যে দুইটারই আমরা জানি প্রোটন সংখ্যা সমান, তাহলে সোডিয়াম প্লাসের যেহেতু আমাদের ইলেকট্রন কম,
আচ্ছা, এখানে ইলেকট্রনের প্রশ্নই আসছে না। আমাদের এখানে যেহেতু সোডিয়ামের প্রোটন সংখ্যা বেশি, নিয়নের প্রোটন সংখ্যা কম, তো আমরা জানি যার প্রোটন সংখ্যা কম তার সাইজ হচ্ছে বেশি, তার মানে নিয়ন সাইজে বড়। এবার আমরা আসি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হচ্ছে একটি তাপহারী প্রক্রিয়া। আয়নীকরণ শক্তি আমরা যদি খেয়াল করি, ফেরাম যেটা সলিড, এটাকে তাপ দিলে ফেরাম গ্যাস হবে প্রথমে, তারপর প্রথম আয়নীকরণ শক্তি আমরা পাবো আরেকটু তাপ দিয়ে অথবা এনার্জি দিয়ে, ফেরাম প্লাস যেটি গ্যাস। এরপর আরো একটু তাপ দিলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি ফেরাম প্লাস প্লাস দ্বিতীয় গ্যাস। আয়নীকরণ শক্তি ইজ প্রপোর্শনাল টু 1 বাই সাইজ, অর্থাৎ সাইজ যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। তার মানে আমাদের সাইজের ক্ষেত্রে আমরা দেখলাম নিয়নের সাইজ সোডিয়াম প্লাসের চেয়ে বেশি, তার মানে নিয়নের আয়নীকরণ শক্তি সোডিয়াম প্লাসের চেয়ে কম। এখন আমরা প্র্যাকটিক্যালি স্থিতিশীল অবস্থা পর্যন্ত আয়নীকরণ শক্তি নির্ণয় করতে পারবো, অর্থাৎ ফেরাম 3 প্লাস পর্যন্ত, কিন্তু থিওরিটিক্যালি আমাদের ম্যাক্সিমাম পর্যন্ত সম্ভব, অর্থাৎ ফেরাম 26 প্লাস পর্যন্ত। এটাই ইম্পর্টেন্ট ইনফো না, এটি এমনি আমি ক্লাসে জিজ্ঞেস করেছিলাম ভাইয়াকে, ভাইয়া উত্তর দিয়েছিলাম। তো এবার আমরা যদি আসি ব্যতিক্রমে, ব্যতিক্রম সবসময় ইম্পর্টেন্ট। বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, ফসফরাস গ্রেটার দেন সালফার। কেন হলো? অর্ধপূর্ণ বা পূর্ণ ইলেকট্রন সংখ্যা, পূর্ণ ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে রয়েছে তাই। আমরা জানি সর্বশেষ শক্তি স্তরে অর্ধপূর্ণ বা পূর্ণ ইলেকট্রন থাকলে সেটি স্থিতিশীল হয়। তার মানে আয়নীকরণ শক্তির ক্রম হচ্ছে স্থিতিশীল গ্রেটার দেন ছোট পরমাণু গ্রেটার দেন বড় পরমাণু। অর্থাৎ স্থিতিশীল পরমাণুর ক্ষেত্রে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তারপরে ছোট পরমাণুর আয়নীকরণ শক্তি বেশি, কারণ আমরা জানি ডান দিকে পরমাণু ছোট এবং ডান দিকে আয়নীকরণ শক্তি বেশি, তারপরে হচ্ছে বড় পরমাণু। তাহলে আমরা এটাকেও একটা বক্স করে দিচ্ছি, এটাকে অবশ্যই খাতায় উঠাতে হবে। এরপর একটি চকলেট কোশ্চেন। ভাইয়া আমাদের কফি কোশ্চেন দিয়েছিল, আমি চকলেট কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেনটার অ্যান্সার যারা দিতে পারবে তাদেরকে একটি চকলেট দেওয়া হবে, কিন্তু চকলেট অবশ্যই আমার লোকেশনে এসে নিয়ে যেতে হবে। আচ্ছা, তো কোশ্চেনটি হচ্ছে হন অর্থাৎ ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এদের দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রম। তা আপনারা সবাই ভিডিওটিকে পজ করে দিবেন এবং ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রম লেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিও পজ করে আপনারা উত্তরটি চেষ্টা করেছেন। এবার আমরা দেখে নিই ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব, অক্সিজেন নাইট্রোজেন করব, তারপর আমরা একটি করে ইলেকট্রন কমিয়ে দিব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন আয়নে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন প্লাসে 2p3 রয়েছে, অর্থাৎ এটি স্থিতিশীল, এবং ফ্লোরিন প্লাস হচ্ছে ছোট এবং নাইট্রোজেন প্লাস হচ্ছে বড়। তার মানে আমাদের আয়নীকরণ শক্তির ক্রম হবে অক্সিজেন প্লাস গ্রেটার দেন ফ্লোরিন প্লাস গ্রেটার দেন নাইট্রোজেন প্লাস, অর্থাৎ অক্সিজেন প্লাস সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিন প্লাস, তারপর নাইট্রোজেন প্লাস। আমি ক্লাসে এটি ভুল করে অক্সিজেন ফ্লোরিন নাইট্রোজেন আগে রেখে দিয়েছিলাম, ক্লাস দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য কফিটি মিস হয়ে গেছে। তো আপনারা অবশ্যই চকলেট মিস করবেন না, আশা করি আপনারা অক্সিজেন প্লাস ফ্লোরিন প্লাস এবং নাইট্রোজেন প্লাস দিবেন। আর যদি আপনারা এইচএসসি 25-26 বা পরবর্তী ব্যাচ হয়ে থাকেন, তাহলে আশা করা যায় আপনারা যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশন নেবেন, এই কফি কোশ্চেনটি যদি আমাদের ভাইয়ার নামটা একটু দেখে নিন, যদি আমাদের আলামিন ভাইয়া কেমিস্ট্রি সিনেমাস টিচার ডিউ 16 ব্যাচ ক্লাস নেয়, তাহলে আপনারা আশা করা যায় কফি কোশ্চেনটি পেতে পারেন। এবার আমরা আসি ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি এটি হচ্ছে একটি তাপোৎপাদী প্রক্রিয়া। এখন ইলেকট্রন আসক্তি কেন তাপোৎপাদী প্রক্রিয়া সেটাই আমরা দেখব। ইলেকট্রন আসক্তি ইজ প্রপোর্শনাল টু 1 বাই সাইজ, অর্থাৎ সাইজ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে। তো আমরা ফ্লোরিনের সাথে একটি ইলেকট্রন যোগ করে ফ্লোরাইড আয়ন তৈরি করলাম, ডেল্টা হাইড্রোজেন নেগেটিভ। ডেল্টা হাইড্রোজেন নেগেটিভ মানে আমরা জানি তাপোৎপাদী। এখন অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপহারী কেন? কারণ আমরা তো দেখেছি ইলেকট্রন আসক্তি তাপোৎপাদী। তো প্রথম ইলেকট্রন আসক্তি আমরা যদি দেখি, অক্সিজেনের সাথে ইলেকট্রন যোগ করলে হয় অক্সিজেন মাইনাস আয়ন, যেটি হচ্ছে একটি তাপোৎপাদী প্রক্রিয়া, ডেল্টা হাইড্রোজেন নেগেটিভ। এখন দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে অক্সিজেন যে আয়নটি পেলাম অক্সিজেন মাইনাস,
সেটার সাথে আমরা যখন ইলেকট্রন দিচ্ছি আমরা দেখছি নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করছে, তাই বাইরে থেকে তাপ দিতে হবে, ফলে ইলেকট্রন আসক্তি তাপোৎপাদী প্রক্রিয়া হয়ে যাবে, অর্থাৎ বাইরে থেকে তাপ দিতে হবে এবং ডেল্টা হাইড্রোজেন পজিটিভ হবে। এবার আমরা কিছু ব্যতিক্রমে চলে আসি এবং এগুলো হচ্ছে উইকলি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট লেখা আছে। তো ভাইয়া অবশ্যই বলেছিল যে এগুলো থেকে এর আগে কোশ্চেন এসেছে এবং আসতে পারে। তা আমরা খেয়াল করে দেখি। ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম হচ্ছে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, অর্থাৎ ব্রোমিন আয়োডিন ঠিকই থাকবে কিন্তু ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। কেন? কারণ সাইজ ছোট, চার্জ ঘনত্ব বেশি। তো যার ফ্লোরিনের সাইজ ছোট, চার্জ ঘনত্ব বেশি, এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এখান থেকে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর করতে পারি। যেমন একটি एग्जांपल হচ্ছে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কেন? সাইজ ছোট, চার্জ ঘনত্ব বেশি। আমরা যদি ফ্লোরিন রিলেটেড এই ধরনের কোশ্চেন আসে, চোখ বন্ধ করে লিখে দিব সাইজ ছোট, চার্জ ঘনত্ব বেশি, আশা করা যায় পার্শিয়াল মার্ক হলেও পাওয়া যাবে। এরপর আমরা আসি ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা জানি ঐশী এসএসসি তে পড়ে, অর্থাৎ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পিওতে কি আমরা যদি ভালো করে খেয়াল করি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোরিয়াম। তো আমাদের অক্সিজেনটা শুধুমাত্র লাস্টে চলে যাবে, কারণ অক্সিজেনের সাইজ ছোট, চার্জ ঘনত্ব বেশি, আর বাকি সবগুলো ঠিকই থাকবে। এখন এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে যদি তড়িৎ ঋণাত্মকতা অথবা সক্রিয়তার কথা বলে তাহলে কিন্তু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ঠিকই থাকবে। তো আমরা অবশ্যই এটি ভুল করব না, এটিও সম্ভবত এর আগে কোনো সালে এসেছিল, তাই স্টার চিহ্ন দেওয়া রয়েছে লাল কালি দিয়ে। যে তড়িৎ ঋণাত্মকতা অথবা সক্রিয়তার ক্রম যদি চাই তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ঠিকই থাকবে। এখন আমরা আসি কার্বন টেট্রাক্লোরাইড আদৌ বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড হয় কেন? এটি ডেইলি एग्जाम আমার ডেইলি एग्जाমে আসে একটি কোশ্চেন। ডেইলি एग्जामে 10 মার্কের কোশ্চেনটি এসেছিল আমার। যে CCl4 আদৌ বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদৌ বিশ্লেষিত হয় কেন? আচ্ছা, এটার সাথে আরো একটি কোশ্চেন ছিল, তাই এটাতে 5 মার্ক ছিল আর ওটাতে 5 মার্ক ছিল মেবি। তো উত্তরটা হচ্ছে ফাঁকা ডি অরবিটাল নেই, অর্থাৎ কার্বনে ফাঁকা ডি অরবিটাল নেই কিন্তু সিলিকনে আছে, তাই আদৌ বিশ্লেষিত হয়। এখন আমরা যদি একটু বিস্তারিত দেখতে চাই তাহলে আমরা দেখব যে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে আমরা যদি পানি যোগ করি তাহলে সিলিকনে OH মাইনাসকে টেনে নেবে হাইড্রোক্সিল আয়নকে, তখন হাইড্রোজেন প্লাস এও বসে থাকবে না, এও ক্লোরাইডকে টেনে নেবে। ফলে আমরা এখানে একটি জটিল অবস্থা দেখতে পাবো যেখানে সিলিকন OH কে টানার চেষ্টা করবে H এর কাছ থেকে, ফলে H ও ক্লোরিনকে টানার চেষ্টা করবে সিলিকনের কাছ থেকে এবং এরকম একটা জটিল অবস্থা সৃষ্টি হবে। পরবর্তীতে এখান থেকে HCl তৈরি হবে আর এর পাশে আমাদের থেকে যাবে। তো উৎপন্ন যৌগটি হবে সিলিকন, এর সাথে 3টা ক্লোরিন এবং OH। আমরা যদি আরো 3বার এই একই কাজ করি তাহলে আমাদের হবে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড। ও আচ্ছা, আমার এই কোশ্চেনটি উদ্ভাসের ডেইলি एग्जामে এসেছিল, এটি অফলাইনে এসেছিল এবং অফলাইনে যেহেতু যখন এসেছিল তখন আমার এই কোশ্চেনটিও এসেছিল, এই কোশ্চেনটিও এসেছিল, আর দুইটা কোশ্চেন আমাকে ছোট্ট A4 সাইজের কাগজের 3 ভাগের 1 ভাগের মধ্যে দুইটা কোশ্চেন आंसर করতে হয়েছিল। তাই এই এতটুকু ছোট্ট জায়গার মধ্যে আমি এটা आंसर করেছিলাম এবং এতটুকু ছোট্ট জায়গার মধ্যে আমি এটা आंसर করেছিলাম, তাই এত বিস্তারিত ব্যাখ্যা লিখতে পারিনি। আর ভাইয়া ক্লাসে বলে দিয়েছিল আমরা যদি এটা লেখার পর এটার সাথে আমরা পানি যোগ করে সরাসরি যদি এটা রেখে দিই তাহলে নাম্বার পাওয়া যাবে, তাই আমি এটা লিখেছিলাম। এখন আমি দেখিনি যে আমাকে ফুল মার্ক দেওয়া হয়েছে কি হয়নি, খাতা চেক করা হয়নি মেবি। এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমি এই চিত্রটা দেখিয়েছিলাম। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই ক্লোরিনটা ওই অ্যালুমিনিয়ামের কাছে ইলেকট্রন রাখে, এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামের কাছে ইলেকট্রন রাখে, দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে, ফলে এটা ডাইমার গঠন করে। এখন আমাদের রিভিশন দেওয়া হয়ে গেছে খাতা, এরপর আমরা চলে যাব কোশ্চেন ব্যাংকে।
কোশ্চেন ব্যাংক দেখার পরে আমরা যদি টাইম পাই সেক্ষেত্রে আমরা কনসেপ্ট বুক অথবা ম্যারাথন ক্লাসের পিডিএফ, অর্থাৎ এখন আমি ডিসিশন নিয়ে নিই যে আগে কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক না ম্যারাথন ক্লাসের পিডিএফ দেখব। তা আমরা কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক এবং ম্যারাথন ক্লাসের পিডিএফটা খাতা যেহেতু করা হয়ে গেছে এই তিনটা এখন করে নেওয়ার চেষ্টা করব। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সাধারণত বোর্ড বইয়ে যে কোশ্চেনগুলো থাকে সেগুলোই আমাদের আসে। আইআইটি জেইই বা এই ধরনের উল্টাপাল্টা কোশ্চেন কখনো অ্যাডমিশন টেস্টে সাধারণত আসে না বা আসলেও পারার দরকার হয় না। ওই জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করব এবং বোর্ড বইয়েরও আমরা কোনো কোশ্চেন যদি না বুঝি তাহলে সেটা আশা করা যায় যে আসবে না, এবং আসলেও টেনশনের কিছু নাই, ওটা না পারলেও চান্স মিস হবে না আশা করা যায়। তো এটি হচ্ছে C2 লেকচার মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এটি আমি চেষ্টা করব উইকলি এক্সামের পরে হচ্ছে এই লেকচারের উপর একটি লাইভ স্টাডি সেশন নেওয়ার। মৌলের পর্যাবৃত্ত ধর্ম এখানে রয়েছে সমযোজী বন্ধন, জৈব যৌগ সংকরণ সহ বিভিন্ন টপিক। তো ততক্ষণ পর্যন্ত ভালো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী লাইভ স্টাডি সেশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।